দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চায় বিএনপি, বললেন তারেক রহমান। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের। রাজধানীতে বিএনপির র্যালি। জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল জানিয়েছেন সিইসি। রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন। অভিমত জামাতের। ফেব্রুয়ারিতে ভোটে আপত্তি নেই এনসিপির। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু। গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম ও আল মাসুম সবুজ। ফ্যাসিবাদ মুক্তির স্বাদ। 2024 সাল 5 আগস্ট পালিয়ে যায় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনতার বিজয়। সেই বিজয়ের 1 বছর। 36 দিনের কর্মসূচি বিএনপির। আয়োজনের শেষ দিন বিজয় র্যালি। বিপুল সংখ্যক, মানে চোখ যতদূর যায়, মানুষ আর মানুষ। পরিবর্তিত পরিস্থিতি, অনুকূল পরিবেশ, মানুষের উপচে পড়া ভিড় বিএনপির এই বিজয় র্যালিতে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য। নেতাদের চোখে মুখে উজ্জ্বলতা, শান্তির বার্তা, জনগণের প্রতি আহ্বান। গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুস্থ পরিবেশ স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে এই গণতান্ত্রিক আন্দোলনের নির্বাচনের আন্দোলনের নেতৃত্ব দেবেন। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা, 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানান তারেক রহমান। নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার কথা জানান তিনি। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার। ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। র্যালির উদ্বোধন করেন তারেক রহমান। বিজয় র্যালির মধ্য দিয়ে টানা 36 দিনের কর্মসূচি শেষ করল বিএনপি। দলটির নেতারা বললেন, বিএনপি জনগণের ভাত ও ভোটের অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। ভবিষ্যতে জনগণের আইনের শাসন এবং মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবে বলেও আবারও জানান বিএনপির সিনিয়র নেতারা। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব,
কদম ফোয়ারা মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে বিজয় র্যালি শেষ হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার সকালে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। বিএনপি মহাসচিব বলেন, তার দলের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া। বিএনপি নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বলেও মন্তব্য তার। বলেন, গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র পথ, যা দিয়ে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাত্রা হবে। মির্জা ফখরুল বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে। তার আশা, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। সরকারের সর্বাত্মক সহযোগিতার কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। চ্যালেঞ্জ নিয়ে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও ভালো, বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন আয়োজন সম্ভব, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। বুধবার বিকেলে নিজ দফতরে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পরদিনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি আগামী নির্বাচনে কমিশনের করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। জনগণ মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। ভোট গ্রহণের মাস দুয়েক আগেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা সৃষ্টি, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি এআই প্রযুক্তিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থা সৃষ্টি, একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, কারণ ওই যে একটা আছে যে আমি যে দেরি 8টা বাজে গেছে, 8টা যারা গেছে তারা তো দিয়ে ফেলবে, আমারটাও দিয়ে ফেলবে। 10টা বাজে গেছে, এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে বোধ হয় আরেকজনে। এই জিনিস হবে না। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান। আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি। ভোটের প্রস্তুতি হিসেবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ, হালনাগাদ ভোটার তালিকা কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে দাবি করে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতেই নির্বাচন সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা আমার মতোই তো মানুষ। আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি তারা হবে না। এখন তো সেই অবস্থা নাই, অনেক ইমপ্রুভ করে গেছে না। তো ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই। তবে বিচারাধীন থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ স্থগিত থাকার কথা জানান সিইসি। বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরো ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আমরা যখন দেখবেন জাতীয় নির্বাচনের সময় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করে দায়িত্ব বন্টন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এটি করা হবে বলেও জানান তিনি। এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট দিতে প্রস্তুত সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর।
আগামী জাতীয় নির্বাচন নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া ও কর্মপরিধি নির্ধারণ করেছে সরকার। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন ও ভূমিকার বিভিন্ন বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সেনাবাহিনী সহ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ সদস্য প্রয়োজন হবে। সেটি সামনে রেখে সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের নির্বাচনের সময় এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দিব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। ওসিদেরটা তো আর আমার হাতে না, আমি এখানে এসপিটা আপনাকে সামনে করতে পারবো। ওসিদের এতগুলি হয় কি, এখন আবার আলাদা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমরা চেষ্টা করবো যদি একটা বের করতে পারি আপনি তো আমরা করবো। যেহেতু ওসিদের করতে হবে হয়তো ডিভিশন ওয়াইজ পোস্টিং করতে হবে শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে। যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, নির্বাচন আয়োজনে অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না, না না না। এটা এখন শুরু হলো, আজকে থেকে হয়তো ওরা এক্সারসাইজ করতেছে, আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচনের। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরের অর্থনীতি অনেকটা স্বস্তির জায়গায় এসেছে। মার্কিন বাজারে শুল্ক আরেকটু কম হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নির্বাচনের সময়সূচি ঘোষণার ইঙ্গিত দেয় বাংলাদেশ সাধারণ নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাতে নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কাস্টেন্স এমন কথা বলেন। জুলাই সরকার পতনের পর একটি ক্রান্তিকালীন বাংলাদেশকে পরিচালিত করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসাও করেন তিনি গণতান্ত্রিক সংস্কার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ইউনূসের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, মানুষ আপনাকে মনে রাখবে। নেদারল্যান্ডস দূতাবাসে বিদায়ী মিশন প্রধান জুলাই ঘোষণাপত্রের প্রশংসা করেন। এটিকে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটের সেতু সংযোগ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বর্ণনা করেন তিনি। সৌজন্য সাক্ষাতে চলমান রোহিঙ্গা সংকট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এই বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন নিয়েও আলোচনা করেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ঐক্য ভেঙে প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি বলেও মন্তব্য করেন। সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ভোট গ্রহণের দাবি জানান তিনি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। আমরা মনে করি পিআর পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান ও সংস্কার নিশ্চিতের দাবি জানায় দলটি। বুধবার ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়াও জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছেও বলেও অভিযোগ করা হয়। বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা রেখেছিল জুলাই ঘোষণাপত্রে তার অনেক কিছুই অপূর্ণ রয়েছে। পিলখানা হত্যাকাণ্ড সহ যে বিষয়গুলো মানুষের জীবনে ছাপ রেখে গেছে সেই বিষয়গুলো এতে থাকতে পারত বলেও মনে করেন আক্তার হোসেন। জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধানে অন্তর্ভুক্তির দাবিও জানান তিনি। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই।
কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ম্যান্ডেট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। অতএব নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আরেক অধ্যায় ছিল কারাবন্দীদের ঘটনা। আন্দোলন দমাতে ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নেতাদের ঢালাওভাবে গ্রেফতার করে সরকার। জেল হাজতে তারা মানবেতর জীবনযাপন করেন। জুলাই কারাবন্দীদের তালিকা তৈরি এবং জেলখানা সংস্কারের দাবি জানিয়েছেন জুলাই কারাবন্দীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করে যাবে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নিষ্ঠুরতার প্রতিবাদে যখন রাজপথে নেমেছিল ছাত্র জনতা, তখন তাদের দমনে একদিকে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে ঢালাওভাবে আটক করা হয় আন্দোলনকারীদের। কাউকে রাখা হয় জেল হাজতে, কারো ঠাঁই হয় আয়না ঘরে। জুলাই আন্দোলনের রাজবন্দীদের মুক্তির 1 বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকেলে বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দী স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করে আইন মন্ত্রণালয়। এ সময় তারা কারাজীবনের ভয়াবহ স্মৃতিচারণ করেন। আমার বাবা মা হাসপাতালে ঘুরেছে, মর্গে ঘুরেছে, যে তারা অন্তত তার সন্তানের লাশটি দেখতে চায়, যেন শেষ দেখাটা দেখতে পারে। তারা সেটাও পারেনি। আমাকে থানায় 2 দিন আটকায় রাখে, থানার জেলখানার মধ্যে। ওইখানে নিয়ে আমাকে ওনাদের কথার মাধ্যমে নানান মানসিক টর্চার করে। রাজবন্দীদের গেজেটভুক্ত করার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। জেলখানায় দুর্নীতি ও অনিয়ম দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জেলখানা ও কারা আইনের সংস্কার করতে হবে। সুপার, জেলার এবং সুবেদার নামে একটা ব্যক্তি থাকে সব জেলে, দুর্নীতির পাহাড় তার মধ্যে। টাকা দিলে ভালো জায়গায় থাকতে দেবে, টাকা দিলে ভালো খাইতে দেবে, টাকা দেবে না তো খেতে পারবে। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপদ সময়, দেশের জন্য, জনগণের জন্য নিরাপদে কারাবন্দীদের জন্য আপনারা কিছু করে যেতে পারেন। তাদের তালিকা প্রস্তুত করা সহজ। সকলের নামগুলো তালিকাবদ্ধ করে গ্যাজেটভুক্ত করে সরকার জন্য রাজবন্দীদেরকে সম্মানিত করেন। পরে জুলাই কারাবন্দীদের তালিকা জুলাই জাদুঘরে সংরক্ষণ এবং কারাবিধির সংস্কারের আশ্বাস দেন আইন উপদেষ্টা। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে পুরো দেশটাই জেলখানা ছিল। হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না। অনেক রাতে হয়তো বা দেখা যেত আসিফ ভাই রিক্সা করে একটু অনেক রাতে আমার বাসায় আসছে একটা গোপন কথা বলার জন্য। সে গোপন কথাটা কিছুই না, যে এটা এরকম চলছে, আমরা কি করতে পারি, আমরা কেমন করে এটার প্রতিবাদ জানাতে পারি। আপনাদেরকে আমি 2টা কথা দিলাম, যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা নিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব। অভ্যুত্থানের পর মিথ্যা তথ্য দিয়ে বিভাজন তৈরি হচ্ছে। এই বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রংপুরে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 27 ও 28 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ করে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মুবাশশির আহমদ। স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আবু সাইদ। তার মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে পতন ঘটায় ফ্যাসিবাদের। এই ঘটনায় আবু সাইদের ভাই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। গত 30 জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিন তা আমলে নেয় ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মামলায় গ্রেফতার 6 আসামি। পরে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদ্বয় তাদের নির্দোষিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার ক্লেম করেন।
এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাঈদ। এই অন্যতম চার্জে আবু সাঈদের চার্জে আজ 2 জন সাক্ষী দিয়েছে। পরবর্তী ধার্য তারিখ 17 তারিখ ধার্য হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য, আগস্টের 17। এছাড়া রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ না নিয়ে কক্সবাজার সফর করায় কেন্দ্রীয় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে রাজনৈতিক পরিষদকে পূর্ব কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। এনসিপির দফতরিক দায়িত্বে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। শোকজ পাওয়া 5 শীর্ষ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের নেতারা জানিয়েছেন, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলের 5 কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার সফরে যান। সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে মরহুমের বাসভবনে মাহবুব ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলের কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। এতে অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 1984 সালের 6 আগস্ট 49 বছর বয়সে মারা যান মাহবুব আলী। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাই মেয়াদের বাকি সময় সংস্কার করে দেশটাকে যতটা সম্ভব এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। বলেন, ব্যাংক খাত এখনও ঝামেলার মধ্যে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক খাতের যা হয়েছে পৃথিবীর কোথাও এমনটা হয় না। বুধবার রাজধানীতে কৃষি ব্যাংক স্টাফ কলেজ জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, 80% পর্যন্ত ঋণ ব্যাংকের চেয়ারম্যান নিয়ে গেছে। সরকারের ভালো দিকগুলোর ক্ষেত্রে কোনো উৎসাহ না দিয়ে বরং ছোট ছোট ভুলগুলো বড় করে দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চায় বিএনপি, বললেন তারেক রহমান। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের। রাজধানীতে বিএনপির র্যালি। জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল, জানিয়েছেন সিইসি। রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া প্রধান উপদেষ্টা একতরফাভাবে নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন। অভিমত জামাতের। ফেব্রুয়ারিতে ভোটে আপত্তি নেই এনসিপির। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার শুরু। গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।